চাইলেই তো হতে পারো ঘরের। জাকির এরপর আর কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। নূপুর তার ঠিক মুখের সামনে হাত তুলে দাঁড়িয়েছে। না, থাপ্পড় সে দেয়নি, অন্তত এমন নোংরা লোকের গায়ে হাত ছোঁয়ানোর কথা সে স্বপ্নেও ভাবে না। নূপুর নিজের ঘরে গিয়ে ধড়াম করে দরজা আটকে দেয়। জাকির সেখানেই দাঁড়িয়ে আবারও হেসে বিড়বিড় করে, ফাঁক পাইতে দাও সোনা, আর কয়টা দিন এই তো ভোগ আমি করমু তোমারে, তখন ভাঙমু তোমার এই ভাবের দুয়ার। হে হে। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, সেই সাথে শেষ হয়েছে নূপুরের সাজগোজ। এখন পর্যন্ত অর্ণিতা 7 বার কল করে ফেলেছে তাকে। মজার ছলে কাল অর্ণিতা দাদিকে বলেছিল আজ সে যাবে তাদের ওখানে, কিন্তু আজ সত্যি দাদি তার অপেক্ষায় অস্থির হবেন বুঝতে পারেনি। এদিকে বাবাকে না জানিয়ে কোথাও যাওয়া হয় না নূপুরের। এক টিউশনের কলেজে 2-এর বাঁধা রুটিন বাবার জানা, কখনো শপিং করতে গেলে ফোনে লোকেশন জানিয়ে রাখে। কিন্তু আজ বাবার সাথে কথা বলার সুযোগ একদমই মিলল না। জাকির ভাই সেই যে এসেছে, এখনো কি এত জরুরি কথা বলছে বাবার সাথে? নূপুরের সেজে গুজে থাকা মুখটাতেও ভাসল দুশ্চিন্তার ছাপ। গত কয়েকদিনে সে জানতে পেরেছে জাকির ভাই একটা বিয়ের প্রস্তাব এনেছিল তার জন্য। কোনোভাবে কি সেটা নিয়ে বাবাকে উস্কাতে চাইছে? তার ভাবনার মাঝেও আরো একবার কল এলো অনির নাম্বার থেকে। নূপুর কল রিসিভ না করে ব্যাগটা নিয়ে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে পড়ল। এখন বাবাকে বলতে যাওয়া মানে ওই বদমাসটার কণ্ঠ শুনতে হবে। বাড়ির গেট পেরিয়ে রাস্তায় উঠতে রিক্সা পেল নূপুর, কিন্তু রিক্সাওয়ালাকে ঠিকানা বলতে লোকটা জানালো অত দূর যাবে না, ওখানে আর বাজার পর্যন্ত হলে যেতে পারে। একা একা অত দূর রিক্সা বদল করে যাওয়াটা একটু ভয়ের লাগলো। অনেক খালার বাড়ি চেনা তার, সেখানে হলে স্কুটি নিয়ে চলে যেত, কিন্তু উল্টো পথে অনিদের বাড়ি, তারপর রাস্তা তার চেনা নেই। কিন্তু অত ভেবেও কাজ নেই, এখন বেরিয়ে যখন পড়েছে আল্লাহ ভরসা। রিক্সায় বসে অনিতাকে কল করলো সে। এখনো রওনা দিসনি? দিয়েছি, কিন্তু রিক্সা তো বাজার পর্যন্ত যাবে, সেখান থেকে কি করে যাবে? আরে তুই 1 মিনিট। নূপুরকে লাইনে রেখে অনিতা ভাইকে ডাকলো। ভাইয়া। বুকের মাঝে ধুকপুক শুরু হলো নূপুরের। অনিতা তার ভাইকে ডেকেছে কেন? অর্ণব বাজারে যাচ্ছে কাজের লোক নিয়ে। বৃষ্টি থামতে দেরি দাদির শুরু হয়েছে। আজ নিয়ে আচার বানাবো। জ্যৈষ্ঠ মাস ফুরিয়ে গেছে, আচার বানায়নি এখনো। এদিকে আবার ইলিশ খিচুড়ির বায়নাও আছে, তাই বাধ্য হয়ে এক প্রকার সে নিজেই বাজারে যাচ্ছে। অনিতা ডাক শুনে পিছু ফিরল অর্ণব। বলো। দাদি নূপুরকে দাওয়াত করেছে। তো? ও যে রিক্সায় আছে, বাজার পর্যন্ত আসবে। ও, এখানকার রাস্তাও চেনে না, তুমি কি কাউকে পাঠাতে পারবে? দেখছি। অর্ণব চলে গেল, মুখে বলল দেখছি, মনে মনে বলল পুচকে মেয়ে একাই বেরিয়ে পড়ে সব জায়গায়। অর্ণবের বাজার করা শেষ হবার আগে নূপুর পৌঁছে গেল বাজারের মোড়ে। রিক্সা ভাড়া মিটিয়ে সে আবার কল করল অর্ণিকে। অর্ণিও পুনরায় ভাইকে কল করে বান্ধবীর অবস্থান জানিয়ে দিল। আম কেনা বাকি ছিল বলে অর্ণব বাজারের ব্যাগ নিজের হাতে নিয়ে কাজের লোক রিপনকে টাকা ধরিয়ে বলে দিল কাঁচা আম কিনে বাড়ি ফিরতে। সে এগিয়ে গেল অর্ণির বলে দেওয়া জায়গায়। মিনিট খানেক সময়ের মাঝে অর্ণব বাজার ছেড়ে রাস্তার মোড়ে এসে দাঁড়ালো ঠিক নূপুরের সামনে। মেঘলা দিনেও ঘামে ভেজা টি শার্ট আর গম্ভীর মুখ অর্ণবকে দেখে থমকে গেল নূপুরের মুহূর্ত। চোখের পলকে রিক্সা ডেকে ইশারা করল অর্ণব তাকে রিক্সায় চড়তে। হৃৎপিণ্ডের ধকধকানি কি একটু বেশিই হচ্ছে বুঝতে পারছে না নূপুর, তবে সামনের মানুষটার ইশারা বুঝে সে আর দেরি করেনি রিক্সায় উঠতে। সেকেন্ড না করাতে অর্ণব যখন বাজারের ব্যাগ শুদ্ধ নিজেও চড়ল রিক্সায়, তখন নূপুরের অবস্থা পটল তুলল বলে সে ভেবেছিল অর্ণব তাকে রিক্সা করে ঠিকানা বলে পাঠিয়ে দেবে। কিন্তু এই কি, মানুষটা যে সশরীরে তার পাশেই উঠে বসলো। হৃদযন্ত্রের এমনিতেই তো বিকল অবস্থা, এখন কি তবে কবরস্থ করে ছাড়বে? এত সুখ সুখ যন্ত্রণা সইবে কেমন করে? মাতাল মাতাল লাগছে তার। অর্ণব এমন নির্বিকার বসে আছে কি করে? সে তো পারছে না স্থির থাকতে, হাত পা ঝিমঝিম করছে, বুকের ভেতর আকাশ সবা আনন্দের অনুভূতি তাকে শেষ করে দিচ্ছে। আর অপর পাশে মানুষটার গা থেকে কেমন আদুরে এক ঘ্রাণ এসে লাগছে নাকে। রিক্সা চলছে মহল্লার রাস্তায়, রাস্তার দুপাশে গাছ আর উঁচু দালান কোঠা। কোথাও কোথাও বৃষ্টিতে ভিজে কৃষ্ণচূড়ায় ছেয়ে আছে রাস্তা। নূপুরের মনে হচ্ছে এ যেন আষাঢ়ে চলছে বসন্তের উৎসব। এত সব ভাবনা আর বুকের ভেতর প্রজাপতির ফরফর ধরফর আনন্দের মাঝে তার নজর আজকে গেল অর্ণবের
খোলের উপর হতে। অসম্ভর্তি চন্দনরঙা হাত দুটো দেখে তৎক্ষণাৎ আবার চোখ রাখলো 3/4 স্লিভের বাইরে নিজের সামলা হাতে। এক মুহূর্তে মনে হলো আকাশ পাতাল তফাৎ তাদের গায়ের রং। একটা পুরুষ মানুষের উজ্জ্বল হাতের পাশে সামলা মেইলি হাত বদ্ধ বেমানান। এতক্ষণের সকল উত্তেজনা এক লহমায় বদলে গিয়ে মেঘময় হয়ে উঠল নুপুরের মন। ভালোবাসতে রূপ লাগে এমনটাই ভেবে মন খারাপ হতে থাকলো তার। পাশাপাশি বসা অর্ণব তখনও নিশ্চুপ বসে তাকিয়ে ছিল সামনে। হঠাৎই তার মনে হলো পেছনে একটা বাইক আছে। আকস্মিক ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলো সত্যি পেছনে একজন বাইক নিয়ে আসছে। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এই লোকটা আগেও তাকে ফলো করেছে। একবার মনে হলো রিক্সা থামিয়ে ধরা যাক। পর মুহূর্তে ভাবনা বদল হলো পাশে বসা মেয়েটার জন্য। পরের মেয়েকে বিপদে ফেলার কোনো মানেই হয় না। রিক্সা এসে বাড়ির সামনে থামলে অর্ণব ভাড়া মিটিয়ে নুপুরকে বলল ভেতরে যেতে। হাতের ব্যাগ দারওয়ানকে দিয়ে ভেতরে পাঠিয়ে নিজে কাউকে কল করলো, সেই সাথে দেখলো আশেপাশে বাইকারটা আছে কিনা। একটা মাইয়া ছিল সাথে। ওর সাথে মেয়ে কে থাকবে? প্রেমিকা আছে বলে তো জানতাম না। বাড়ি তো নিয়ে আসছে স্যার। বয়স কেমন হবে? বেশি না, স্কুল নইলে কলেজে পড়ে এমন বয়সী। ও, তার বোন হবে তাহলে। না স্যার, মাইয়া অন্য জায়গা থেকে আসছে। ওই পোলায় বাজার করে আসার সময় নয় আইছে। ওর বোন হবে তাহলে। বোন নিজের বাড়িতে বেড়াতে আসে, এমনিতেই খালার বাড়িতে থাকে সে। অনেকটা আত্মবিশ্বাসের সাথে বলল সার্ভার। সে জানতেই পারলো না তার দেওয়া তথ্যটা ভুল, আর এই একটা ভুল সামনে তাকে আরো কত ভুলে জড়িয়ে নেবে সে আন্দাজটাও রইল না তার। ঝড় হাওয়ার উলট পালট হয় যেমন করে খড়ের ছাউনি, তেমন করেই পাল্টে যাবে এবার পাশার দান। কারো জীবনের শখ আর কারো জীবন পাতিটাই ধ্বংস হবে। অবশেষে এলি তুই। আসবো না মানে? দাদি যান এত করে ডাকলেন আর আমি আসবো না তা কি করে হয়? আর জল্লাদ বেটাকেও তো দেখার ছিল। শেষের বাক্যটা বিড়বিড় করে বলল নুপুর। বাইরে বৃষ্টি নেই, আবার রোদও ছিল না, তবুও ঘিমে নেই, একাকার হয়ে গেছে নুপুর। সারাটা পথ তার হাত পায়ের ঝিমঝিমানি একটুও কমেনি। উল্টো ভুলবশত অর্ণবের বাহুতে তার বাহু ঠেকতে কেমন শিউরে উঠেছিল। নুপুর যেন এখনো অনুভব করছে সে স্পর্শ। চোখ বুজে বড় করে নিঃশ্বাস নিতে কানে এলো দাদির কণ্ঠ। কি খবর রঙ্গবানু, কখন আইলা? মাত্রই আসছি দাদি। দেখেন হাতের ব্যাগটাও রাখতে পারিনি। আপনার নাতনি আমাকে ঠিকঠাক ঘরে ঢুকতেই দিচ্ছে না। ছটফটিয়ে জবাব দিয়ে নুপুর সোফায় গিয়ে বসলো। দাদিও ততক্ষণে বসেছেন সোফায়। তার পাশেই অর্ণিতা এসে দাঁড়ালো, হাতে তার সবজি কাটার ছুরি। আজ ভুনা খিচুড়ি, ইলিশ ভাজা আর ঝাল করে মুরগির মাংস রাঁধবে বলে আয়োজন চলছে। অর্ণব বাইরে থেকে ঘরে ঢুকতেই দেখতে পেল সোফায় বসা 2 জেনারেশনের 3 জনকে। হঠাৎ কেমন মনে হলো এরা সবাই তার আপনজন। নিজের ভাবনাতে নিজেই চমকে গেল সে। এরা সবাই আপনজন। নুপুরকে? মন মস্তিষ্কের ভাবনাগুলো আজকাল জট পাকিয়ে যায় কেবল। চারদিকে হাজারো ঝামেলা, বিপদ আপদ সারাক্ষণ মাথায় ঘুরছে চরকির ন্যায়। তাই বোধহয় এমন উল্টোপাল্টা ভাবছে সে। বসার ঘরের বড় ঘড়িটাতে চোখ বুলিয়ে নিঃশব্দে চলে গেল দোতলায়। অফিসে আজ যাবে দুপুরের পর। উকিল সাহেব আজও ডেকেছেন গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে বলে। দোতলায় পা রাখার পরই অর্ণব চিচিয়ে ডাকলো রুজিনা খালাকে। খালা নাস্তা দিয়েন, একটু পরই বের হতে হবে। নাস্তা শেষ করে অর্ণব অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মনে মনে ঠিক করে নিল আজ আর দুপুরে খেতে বাড়িতে আসবে না। অন্তরাত্মা আগেই জানা দিয়েছে মন আগাচ্ছে না ভুল পথে। ছোট্ট একটা জীবন, তাতে অনেক কিছু আছে করার মতো। জেনে শুনে ভুলে জড়িয়ে গেলে অনেকগুলো কাজ অসম্পূর্ণ থেকে যাবে। দরকার কি এমন ভুল করার? নুপুর নিশ্চয়ই দুপুরের পর চলে যাবে। ততক্ষণ বাড়িঘর ভুলে থাকলেই চলবে। অন্যান্য দিনও তো এমন হয়, কাজের চাপে বাড়িতে যায় না। আজও না হয় তেমনই দিন ভেবে নেবে। অফিসে এসে প্রথমে চেক করলো ইমেলগুলো। বরাবরের মতোই হতাশ হতে হলো অর্ণবকে। লোন সংক্রান্ত কোনো বার্তা নেই। এই রোদ, এই বৃষ্টি যেন প্রতিযোগিতায় নেমেছে মেঘ আর সূর্য। দুপুরের চমৎকার সকালের এক ভাগ নষ্ট করেছিল জাকিরের অধ্যত্বপূর্ণ কিছু কথা, আর এক ভাগ মিষ্টি করেছিল অর্ণবের ছোট একটা ধন্যবাদ। আদৌ ছোট নয় সেটা নুপুরের কাছে। নাস্তা নিজের ঘরে বসে করতে চেয়েও করতে পারেনি অর্ণব। নিচ থেকে দাদি ধমকে উঠে বলেছিলেন, কই দিব নাস্তা, নিচে আয় তুই। দাদি তো অজানা কি চলে ওই গোমরামুখ নাতির অন্তরে, আর উরুক্ষ প্রজাপতি ন্যায় উড়তে থাকা নুপুরের মনে। নুপুরের নিকণ্ঠলা ধ্বনির মতোই তো ছন্দ তুলে চলে ওই শ্যামাবতী। অর্ণব নিজে এসেছিল একেবারে তৈরি হয়ে। সাদা শার্ট, কালো প্যান্ট আর এই প্রথম গলায় টাই পড়েছে। দেখেছে নুপুর
জল্লাদ মুখ মানুষটাকে। কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে বড় আলগোছে ঠোঁটের ডগার আওয়াজ তুলল। মাশাআল্লাহ। পরে আবার বলল, নাউজুবিল্লাহ। খুব কাছেই ছিল অর্ণব, তাই শব্দ দুটো শুনতেই চোখে চোখ রেখেছিল নুপুরের। আধ পাগল খ্যাপাটে বড় এই মেয়েটা। সে চোখ নামিয়ে নাস্তায় মনোযোগ দিল। মিনিট পাঁচেকে নাস্তা সেরে কোনো রকমে ত্যাগ করতে চাইল বাড়ির সীমানা। তারপরে তাড়াহুড়োর মাঝে মনে পড়ে গেল জন্মদিনের সেই উপহারের কথা। বলতে নেই, অর্ণব চেষ্টা করেছিল উপহারখানা ফেলে দিতে, কিন্তু মন মানল না। হাতে নিয়ে বার কয়েক সেটাকে দেখে ভালো লেগেছিল। ঘড়ি ছাড়া কখনোই হাতে অন্য কিছু পরে না সে। তবু কলেজ আর ভার্সিটিতে অনেকেই বলেছে তার হাতে শিকল কিংবা চওড়া ধরনের দেখতে ব্রেসলেট বেশ মানাবে। রিদওয়ানও একবার মালয়েশিয়া থেকে এনে দিয়েছিল একটা চমৎকার জিনিস, তবু পরেনি অর্ণব। অথচ এই ছোট্ট সাধারণ উপহারটা পরার স্বাদ জেগেছিল তার। স্বভাবিরুদ্ধ বলি কিনা কে জানে, তুলে রেখে দিয়েছে সেটা। তবু পছন্দ তো হয়েছিল, তাই সে বাড়ি থেকে বেরুবার পথে পেছন ফিরে বলল, ধন্যবাদ। নুপুর কথাটা শুনে বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে রইল অর্ণবের যাওয়ার দিকে। ধন্যবাদ কেন দিল? যে তাড়াহুড়োয় বেরিয়ে গেল লোকটা প্রশ্ন করার সুযোগই পেল না। তারপর হঠাৎ একেবারে আকস্মিক মনে হলো লোকটা কি সেই বার্থডে গিফটের জন্য ধন্যবাদ দিল। নুপুরের বুঝতে সমস্যা হয়নি ওই জল্লাদ মশাই তাকে ইগনোর করতেই অত দ্রুত বাড়ি ছেড়েছে। তার মানে কি তার উপস্থিতির মূল্য আছে লোকটার জীবনে? ব্যাপারটা আনন্দের। সত্যি ভীষণ মুগ্ধ হয়েছে নুপুর। তার মতো কাল কাঞ্চন ও একজন সুদর্শন পুরুষের ভয়ের কারণ হতে পারে। ভাবতে ভাবতে ঠিক করে হেসে উঠেছিল সে। দাদির ঝোঁক এড়ায়নি সে হাসি। তিনিও যেন আগাম কোনো সংকেত পেয়ে গেলেন। অর্ণবের আনা মাছ আর আমের দিকে তাকিয়ে জোরে হাঁক ছাড়লেন। বুবুরা, এই দিকে আসো একটু। বুবুরা শব্দটা শুনে ভালো লাগলো অনিতার। দাদি নুপুরটাকে আপন ভেবে ডাকছে বলে সত্যি আনন্দ হলো অনিতার। তার ধারণা বান্ধবী তার ভাইকে পছন্দ করে, এখন মনে হচ্ছে দাদিও খুব পছন্দ করেছে। আকাশকুসুম ভাবনা কখনো অনিতার মনে আসে না, কিন্তু আজ এই ক্ষণে নুপুর আর ভাইকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে। দুজনের মাঝে যদি কিছু হয় তবে সে খুশিই হবে খুব। তার ভাই, নুপুর আর সে তিনজনই যেন একই স্রোতে ভাসতে থাকা ভাঙা নৌকা। নিজেরটা তো তার জানা হয়ে গেছে, তাকে ভেসে গিয়ে বসত গাড়তে হবে মেজো খালামুনির ডেরায়। কিন্তু ভাইটার কি হবে? দাদির বয়স হয়েছে, সেও এখন বাড়িতে কাউকে কাছে যায়। সে চাওয়া বড় আপন কারো শঙ্খ। সবাইকে আপন হতে পারে বা পারবে? দাদির ডাক আবারও কানে আসতে সে এগিয়ে গেল দাদির কাছে। দাদি মাছ আর আম দেখিয়ে বললেন, আজ যে এই গুলান তোমরা কাটবা পারবা না? অর্ণিতা কিছু বলার আগে নুপুর বলে উঠল, শুধু কাটবো কেন, রান্নাও করব। তুই ইলিশ রাখতে পারিস? অর্ণিতা চোখ রাঙালো বান্ধবীকে। পারি না বলে চেষ্টাও করব না নাকি? টেবিলে সাজানো নাস্তা দাদি বসে আছে। পাশেই নুপুর নিজ হাতে দাদির প্লেটে লুটি তুলে দিচ্ছে। অনিতা অপর পাশের চেয়ার টেনে বসে পড়ল। নাস্তার পর্ব শেষ করতে দাদি নিজে ঠিক করে দিলেন রান্না আজ অর্ণিতা করবে। কথায় কথায় দাদি আর নুপুর মিলে খ্যাপালো তাকে বেশ শিবলি ভাই নাম করে। রুজিনা খালা মাছ নিজেই কেটে দিলে নুপুর যে মাছ ভাজলো, সাথে মুরগির মাংসটাও রাঁধলো। অর্ণিতা ভুনা খিচুড়ি রাঁধলো আর সবটাই দাদি রান্নাঘরে বসে শিখিয়ে দিলেন। রান্নার পার চুকাতেই ঘড়িতে বাজলো 12টার বেশি। অর্ণবের আনা আমের ব্যাগে চোখ পড়তে নুপুর দাদিকে বলল, আম দিয়ে কি আচার হবে দাদি? টক নাকি মিষ্টি হবে? আমি আর অর্ণব আলুর ভর্তা আচারের তেল ছাড়া খাইতে পারি না, এই জন্যই টক আচার করুম। আর রায়নার বড় পোলাটা আমার বানানি মিষ্টি আচার পছন্দ করে অনেক, ওর লাইগা এক বয়াম খোসালা মিষ্টি আচার বানামু ভাবছি। নুপুর অবাক হয়ে তাকালো অনিতার দাদির দিকে। বরাবরই অনিতার এই দাদির খুব প্রশংসা করে। কথায় কথায় অনেকবার বলেছিল দাদি সবার খাবারের পছন্দটা একটু বেশি খেয়াল রাখেন। 70 পেরোনো এই মানুষটা বিভিন্ন রোগে কাহিল হয়ে চলতে ফিরতে কষ্ট বোধ করেন, তবুও মাঝে মধ্যে নাকি নাতি নাতনির জন্য রান্নাঘরে ঢোকেন। শীতের মৌসুমে পিঠাপুলি বেশি না হোক কম করে হলেও নিজ হাতে তৈরি করেন অর্ণব অর্ণিতার জন্য। নুপুরের মন খারাপ হয় ভাবতে দিয়ে। তার মা নেই সে ছোট্ট থেকে। বাবার দ্বিতীয় বিয়ের জন্য নানা বাড়ির মানুষরাও এখন আর খোঁজ নেয় না তেমন। নুপুরের জীবনে আদর আহ্লাদ শুধু এক বাবাই করেন, কিন্তু মায়ের মতো কিংবা দাদি, ফুপু অথবা খালার মতন কোনো স্নেহের পরশ তার জীবনে আসেনি কোনোদিন।
অর্ণব অর্ণিতা নাকি ছোট থেকে মা বাবার সঙ্গ পায়নি, কিন্তু তবুও যেন মা বাবার ভালোবাসার অভাবটাও হয়নি তাদের। সে ভেতরের চাপা শূন্যতাকে দীর্ঘশ্বাসের সাথে বের করে দিতে চায়। মুখ ভর্তি হাসি নিয়ে অর্ণিতা দাদিকে বলল, আমি আমগুলো কেটে দেই দাদি। না গো বুবু, দাওয়াত কইরা আনছি আর আজই করাইতাছি, তখন থাইকা এইবার গিয়া জিরাও তুমি, আমি গোসল দিমু, নামাজ পড়ুম, তারপর তোমাগো নিয়া খাবার খামো। আপনি গোসল আর নামাজ শেষ করে আসেন দাদি, ততক্ষণ আমি এগুলো কেটে রাখি। বলেন তো কিভাবে কাটতে হবে? জোর করে নূপুর বসে পড়লো আম কাটতে। তা দেখে অর্ণিও বসলো তার পাশে। রোজিনা খালা দুজনকে বারণ করলেও কেউ শুনল না সে কথা। দাদির গোসল আর নামাজ শেষ হওয়ার আগেই দু বান্ধবী মিলে হাসি ঠাট্টায় কেজি 5 আম কেটে নিল। নূপুর মুখ হাত ধুয়ে চুল আছড়ে নিজেকে কিছুটা পরিপাটি করে নিতেই অনিতা গেল গোসল করতে। মে আই কাম ইন স্যার? ইয়েস। ভেতরে ঢোকার অনুমতি দিতেই রিদওয়ান ঢুকলো বাবার কেবিনে। সকাল 8টায় এসে নিজের ডেস্কে বসেছিল সে। তারপর ঠিক 1:30টায় বাবার কেবিনে নক করলো। বাসার সাহেব তখন সবে কাজ এড়িয়ে লাঞ্চের কথা ভাবছিলেন। হুট করে গায়েব হওয়া ছেলেটা আজ অফিস টাইমের আগেই নাকি অফিসে ঢুকেছে স্পেয়ার চাবি নিয়ে। সে কথা তিনি জানতে পেরেছেন সকাল। ইচ্ছে করে এ নিয়ে নিজে থেকে তিনি কোনো কথা বলেনি, তবে অবশ্যই অপেক্ষায় ছিলেন। ভাবলে ছেলেটা কখন কি করে আর কেন করে তা তিনি জানেন না, স্বয়ং ছেলে নিজেই জানেন না। তাই তিনি ধৈর্য রেখেছেন কোনো দুঃসংবাদ পাওয়ার। সারা সকাল পেরিয়ে দুপুর হতেই আতঙ্ক বাড়ছিল যেন। তাই ছেলে এসে ঘরে ঢুকতেই তিনি শান্ত স্বরে জানতে চাইলেন ছেলের আসার কারণ। রিদওয়ান হাতে একটা নীল রঙা ফাইল এনেছিল, সেটা এগিয়ে দিল বাবার দিকে। কি এটা? নতুন প্রজেক্টের ফাইল। আর সাদা একটা খাম এগিয়ে দিয়ে রিদওয়ান এবার কথা সম্পূর্ণ করল। আমার রেজিগনেশন লেটার। কাজ ঘেরা অফিস রুমটায় কিছু সময় চলল পিন পতন নীরবতা। তারপরই একরকম বজ্র হুঙ্কার ছাড়লেন। আর ইউ কিডিং উইথ মি? নো স্যার। ইয়েস ইটস। নো স্যার, আই এম নট জোকিং উইথ ইউ। বাসার শিখ অনেক বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন, কিন্তু উচ্চ রক্তচাপ আছে বলেই তিনি নিজেকে সবসময় সকল ব্যাপারে স্বাভাবিক রাখার চেষ্টা করেন এবং যথেষ্ট সফল হয়েছেন এ পর্যন্ত। কিন্তু আজকের বিষয়টা একদমই ভিন্ন। মাত্র এই সপ্তাহ 2 আগে খুব ভরসা করে বড় ছেলেকে দেশের সবচেয়ে খ্যাত এক কোম্পানির সাথে নতুন চুক্তির কাজটা হাতে কলমে শিখিয়ে পড়িয়ে ধরিয়ে দিয়েছেন। এখন এই মুহূর্তে ছেলের মুখে সে প্রজেক্টে কাজ না করতে যাওয়ার কথা শুনে নার্ভে ভীষণ চাপ অনুভব করলেন। অকস্মাৎ এমন কিছু হলে জীবনের সবচেয়ে বৃহৎ অঙ্কের মারটা তাকে এখানেই খেতে হবে। রিদওয়ান বাবার চোখ মুখের অস্বাভাবিক পরিবর্তন আর শরীর ভিজে ওঠা দেখে ভয় পেয়ে গেল। না চাইতে মনে ভয় ধরে গেল। বাবা কি স্ট্রোক করলো? রিমন নাচে আওয়ারের আগে অফিস থেকে বেরিয়ে এসেছিল আজ। সন্ন্যাস বাবাজি যে নিজে থেকে কিছু করবে না তা মনে হতে সে নিজে দায়িত্বে শিবলির ভিডিও আর ছবিগুলো নিজে এক বন্ধুর মাধ্যমে অর্ণবকে পাঠাবে বলে সিদ্ধান্ত নিল। কিন্তু তার আগে রূপা মেয়েটার সাথে কথা বলা জরুরি। শিবলি ভাই কি রূপার সাথে টাইম পাস করছে নাকি অর্ণিতাকে ধোকা দেবে? সবটা খতিয়ে না দেখে কিছু করা বোকামি হতে পারে ভেবে রিমন আজ দিনের বাকিটা সময় অফিস ছেড়ে বন্ধুদের কাছে উপস্থিত হয়েছে। কিন্তু কোথাও বুঝি তার মন্ত্রণা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র চলছিল। কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগেই তাকে আগাতে হলো হাসপাতালের দিকে। দুপুর থেকে হাসপাতালের বদ্ধ কেবিনে থম মেরে বসে আছে রিদওয়ান। তার বাবাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে বলে এখনো ঘুমে তিনি। রিমন একটু আগেই বেরিয়েছে বাড়িতে যাবে বলে। এখন বাড়ি গিয়ে খুব সাবধানে মাকে জানাতে হবে বাবার কথা। খুব কৌশলে বোঝাতে হবে একটা রাত বাবাকে হাসপাতালে রাখা জরুরি। সৌভাগ্যক্রমে বাবার বুকে ব্যথা হলেও হার্ট অ্যাটাক হয়নি। এক মুহূর্তের জন্য রিদওয়ানের মনে হয়েছিল বাবা হার্ট অ্যাটাক করেছেন, কিন্তু সকল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেল রক্ষা করেছে আল্লাহ আজ। তবে অতিরিক্ত চিন্তা নিত্য অবস্থা হলে পরের বার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হতে পারে। উচ্চ রক্তচাপের সমস্যাটা তো বাবার বহু পুরনো, তাই ভয়টা নেহাত কম নয়। দুপুরে রিদওয়ানের অফিস ছেড়ে যাওয়া এবং কয়েক কোটি টাকার একটা ডিল নষ্ট হওয়ার আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন বাসার শিখ। মূলত এবারের কাজের সকল প্রকার প্রস্তুতি তিনি রিদওয়ানকে দিয়ে করিয়েছেন। প্রেজেন্টেশনটা যখন রিদওয়ান তৈরি করেছে তখন অল্প সময় অন্য হাতে যাওয়া মানে সবটা ভেস্তে যাওয়ার সম্ভাবনা 90%। রিদওয়ান বাবার অবস্থা খারাপ হচ্ছে টের পেতে দ্রুত হাসপাতালে আনে বাবাকে। রিমানকেও ফোন করে জানিয়ে দেয় আসার কথা।
কিন্তু বাড়িতেই মা বোনকে জানানোর সাহসটা আর হলো না তার। ডাক্তার বলেছেন রাত্রে অবজারভেশনে রেখে কার স্বাস্থ্যের উন্নতি হলে ডিসচার্জ করবে। তাই বাধ্য হয়েই এবার বাড়িতে জানাতে গেল রিমন। সেই সাথে মাকেও নিয়ে আসবে সঙ্গে করে। রিজওয়ানের মাথার ভেতরটা সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে একদম। কি করতে চাইলো আর কি হয়ে গেল? সে তো কারো ক্ষতি চায় না, কারো দুঃখ, কারো মনোমালিন্যতা ও চায় না। জীবনের সকল চাওয়া পাওয়ার গলা টিপে অনেক আগেই সে নিজেকে করতে চাইছিল বাবার হাতের পুতুল। শেষ পর্যন্ত পারল কই? একটা মেয়ের প্রেমে পাগল প্রায় হয়ে সে ভাঙতে চাইছিল বাবার তৈরি লৌহ দেয়াল। এখানেও এসে বাবার জীবন হানির কারণ হওয়ার পথে। ইস, ভাবনায় ডুবে প্রহসন করে ফেলছে সে। ওই মেয়েটার কথা কেন ভাবতে গেল রিজওয়ান নিজেই নিজেকে শুধায়। সকালে নাস্তা করা হয়নি ঠিকঠাক, তারপর সারা দুপুর গড়িয়ে এখন বিকেল। পেটে এক ফোঁটা পানিও পড়েনি তার। রিমন যাওয়ার আগে হসপিটাল ক্যান্টিন থেকে ওয়াটার বোতল আর চিকেন রোল কিনে রেখে গেছে। খিদে পেটে এখন সেদিকে দৃষ্টি যেতেই খিদে আরো বেড়ে গেল তার। দুপুর থেকে 7টা মেসেজ পেল অর্ণব দুপুরের নাম্বার থেকে। বারণ ছিল সে কয়েকবার, মেয়েটা শুনল না। অনেকদিন কোনো কল, কোনো মেসেজ কিছুই দেয়নি। আজ হঠাৎ করে এতগুলো মেসেজ একসাথে দেয়ায় একটু অবাক হলো। সেগুলো দেখার তাও আগ্রহ বোধ করলো না। হতে পারে আগ্রহটাকে সে চাপা দিল। বহুদিনের গড়ে তোলা প্রতিরোধ, তার কোনো মেয়ের মায়ায় আটকাবে না সে। কিন্তু এই শ্যামাকোনা বড্ডবাজি, আঠার মতো লেগে আছে অদৃশ্য সত্তা নিয়ে। মেসেজগুলো না পড়লেও সে আর কাজে মন দিতে পারছে না ঠিকঠাক। দুপুরে সত্যিই সে খাবার খেতে বাড়ি যায়নি, তাই দাদি একবার ফোন করে বকাঝকা করেছিল। তারপর আর কোনো কল আসেনি। কিন্তু এখন এই মেসেজ তার কাজের দিক থেকে মনকে সরিয়ে দিচ্ছে। হাতের সামনে নতুন কাঁচামালের হিসেব, অথচ চোখ বারবার আটকে যাচ্ছে ফোনের উপর। কি লিখেছে মেসেজে সে? এবার আর মন মানল না, কাজে রেখে ফোনটাই হাতে তুলল অর্ণব। খাওয়ার পর অবশ্যই প্রশংসা করবেন। প্রথম বার্তা এতটুকুই। অর্ণবের প্রথমে বুঝতে সমস্যা হলো কি খাবে আর কিসের প্রশংসা করবে। পরে সেই খুদে বার্তা আসার সময়টা দেখলো দুপুর 1:12। আন্দাজ করে নিল বাজে বাড়িতে নূপুর নিশ্চয়ই রান্না করেছে রুজিনা খালার সাথে। পরবর্তী বার্তাটা ছিল এমন, এত লেট। অর্ণবের মনে হলো তার ঘরের একজন তাকে বকা দিচ্ছে, বাড়ি ফেরেনি বলে। এই বার্তার সময়টা ছিল 2:45। এরপরের বার্তাগুলো একটু আগে, মানে বিকেলের শেষ মুহূর্তে এসেছে একসাথে। প্রত্যেকটাতে শুরুর শব্দ সরি। খারাপ লাগলো এবার তার। মেয়েটা আন্দাজ করে নিয়েছে তার উপস্থিতির জন্যই অর্ণব বাড়ি ফেরেনি। মেয়েটাকে ইগনোর করতে গিয়ে তাকে কেমন গিল্ট করে দিল, এটা বোধহয় ঠিক হয়নি। অনুভূতির উপর কারো হাত নেই, তবুও মস্তিষ্ক সজাগ হয়ে তাকে প্রতিরোধ করতে চায়। বড় যন্ত্রণা এসে ধরল তাকে অসময়। হাতের কাজ আর আগানো সম্ভব নয়। ফাইলগুলো আর কম্পিউটারের ডিটেলসগুলো পিডিএফ করে দ্রুত সেন্ড করলো ল্যাপটপে। যা কাজ আছে আজ বাড়িতে বসে করতে হবে। এই মুহূর্তে মন টানছে বাড়িতে। অফিস থেকে বেরিয়ে খুব একটা সময় লাগেনি অর্ণব পৌঁছে গেল বাড়িতে। দিনের আলো পশ্চিমে ডুবেছে মুহূর্ত মাথার উপর, আকাশটাতে মেঘ ছাওয়া। অর্ণিতা হাতটা ধরে নূপুরের সাথে গেট পর্যন্ত চলে এসেছে। আর সদর দরজায় রুজিনা খালার হাত ধরে দাঁড়িয়ে আছেন দাদি। বাড়ি এসে এমন একটা দৃশ্য দেখবে বলে আশা করেনি অর্ণব। পরক্ষণে নিজেকে প্রবোধ দিল, তবে কি সে আশা করেছিল মেয়েটা আজীবন থেকে যাবে? ও ভাইয়া এসেছো, ভালো হয়েছে। কেন, কি হয়েছে? দুপুরের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো সে। সদা চঞ্চল আচরণ করা মেয়েটা কেমন মাথা নত করে দাঁড়িয়ে আছে, ভালো লাগলো না অর্ণবের। ওর বাড়ি ফিরতে হবে, কিন্তু আঙ্কেল একটু ব্যস্ত আছেন, তাই বাজার পর্যন্ত একা যেতে হবে। চলেই যদি যাবে তো বিকেলে যেতে পারিনি? বিড়বিড় করেই বলল সে। কিন্তু অর্ণিতা শুনল ভাইয়ের অস্পষ্ট বাক্যটা। কিছু বললে ভাইয়া? না, তুই বল, কি বলতে চাইছিলি? ওকে একটু বাজার অব্দি এগিয়ে দিলে ভালো হয়, আঙ্কেল ততক্ষণে ফ্রি হয়ে চলে আসবেন। অর্ণিতার কথা শুনে নূপুর আঙুল টেনে ধরল বান্ধবী। পৌঁছাতে চাইল। থেমে যা, আমি একাই যেতে পারবো। অর্ণি বোঝেনি পুরো কথায়, সে শেষ করেছে। পেছন থেকে দাদিও বললেন, দাদা ভাই একটু দিয়ে আসো। আরে আমি জোর করে রাখতে গিয়ে সন্ধ্যা করছি, মাইয়া মানুষ একলা সারণ মুশকিল। আসছে মেয়ে মানুষ, দাদি তো জানে না এই মেয়ে একাই দুনিয়া ভেজে খায়। মনে মনে এমনটা বললেও মুখে বলল, তুমি এসো আর তোরা ভেতরে যা।
নুপুরকে নিয়ে গেট পেরিয়ে যেতে অর্ণিতা বাড়ির ভেতর চলে গেল। অর্ণব কয়েক পা এগিয়ে গিয়ে রিক্সা ডেকে নুপুরকে ইশারা করলো উঠে বসতে। নুপুর উঠে পড়লো রিক্সায়, আর একটু ছিপি অপরজনের জন্য জায়গা রেখে তাকাতেই দেখলো অর্ণব চলে গেল পিছনের দিকে। এই পুরো কথা বলার আগে নুপুর খেয়াল করলো মানুষটা অন্য এক রিক্সায় উঠেছে। না চাইতেও খুব মন খারাপ হয়ে গেল তার। সে কি চাইছিল লোকটা তার পাশে বসুক? মুহূর্তেই মনে পড়ে গেল আজ দুপুরে অর্ণব বাড়ি আসেনি খেতে, এমনকি তার দেওয়া মেসেজগুলোর কোনো জবাবও দেয়নি। বলা যায় সম্পূর্ণরূপে অবহেলা করছে। এমন একজনের জন্য তার মন খারাপ হচ্ছে। ধিক নুপুর, তোমার উপর ধিক। চোখ ঝোড় আপনাতেই জলে ভরে গেল। রিক্সা গন্তব্যে পৌঁছানোর আগেই হাতের ব্যাগটা থেকে ফোন বের করে সে বাবাকে জিজ্ঞেস করলো কোথায় আছে। নাজিম সাহেব সবই এসে পৌঁছেছেন বাজারে। মেয়েকে বলে দিলেন ঠিক কোথায় এসে নামবে। নুপুরের রিক্সাওয়ালাকে বলল নির্দিষ্ট জায়গার কথা। অর্ণবের রিক্সাও সামনের রিক্সাও অনুসরণ করলো। নুপুর রিক্সা থেকে নেমে সামনেই পেল বাবাকে। একাই এসেছিস? বললাম না আমি আসছি, ঠিকানা বল। চিন্তিত নাজিম সাহেব মেয়েকে রাগ দেখাতে চাইলেন। নুপুরে বলে উঠল, একা আসিনি, অর্ণিতার ভাইয়া এসছে। নুপুরের কথার মাঝে অর্ণব পেছনের রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছে পাশে। দু রিক্সার ভাড়া দিয়ে এগিয়ে এসে সালাম দিল নাজিম সাহেবকে। ইনি অর্ণব ভাইয়া, অর্ণিতার ভাই। নাজিম সাহেব অবাক হলেন, আবার বোধহয় খুশিও হলেন। ছেলেটা দারুণ তো। অন্যান্য ছেলেদের দেখা যায় বোনের বান্ধবী, নিজের বান্ধবী কিংবা আত্মীয় মহলের মেয়েদের সাথে সুযোগ পেলে একসাথে বসে পড়ে, অথচ ছেলেটা কি সুন্দর করে আলাদা রিক্সায় চড়ল। অর্ণবের এই আচরণ দেখে শুধু নাজিম সাহেব নয়, নুপুরও অবাক হয়েছিল। তবে তার মুগ্ধতার পরিমাণটাই বোধহয় বেশি। পছন্দের মানুষটা ব্যক্তিত্ব চমৎকার হলে মন এমনিতেই পুলকিত হয়, নুপুরেরও হচ্ছে। কিন্তু মানুষটা বড্ড গোমরা মুখ। এমন মানুষের প্রেমে পড়াটাই যে অন্যায়, এ কথা ভুলে গেলে চলবে না। এই বলে নুপুর নিজেকে শাসায়। ছোট এই শব্দটা মাত্রই এসেছে কাঙ্ক্ষিত পুরুষের পক্ষ থেকে। কেন এই ধন্যবাদ জানতে ইচ্ছে করছে ভীষণ নুপুরে। শেষ বিকেলের নিভু আলোয় যে মুখটা দেখেছিল গম্ভীর, এখন সেই মুখটা কি একটু নরম কোমল ঘাসের মতন হয়ে আছে। ধন্যবাদ লিখতে কি অনুভূতি খরচ করেনি লোকটা? অনিতাদের বাড়ি থেকে বের হওয়ার আগ পর্যন্ত ভীষণ মন খারাপ ছিল, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে একটু মন খারাপ থাকেনি নুপুরের। কত স্বাদ করে সে রান্না করেছিল, আর তারও বেশি আগ্রহ নিয়ে লোকটাকে মেসেজ করেছিল। মিনিট করে ঘন্টা যখন পার হলো তখন মনে হলো হয়তো ব্যস্ত আছে, তাই মেসেজে দেখেনি ওই মানুষটা। তার ধারণা ভুল হয় যখন 2 ঘন্টা পরও কোনো পাল্টা জবাব এলো না। একটা অতিমাত্রায় ব্যস্ত মানুষ ঘন্টার পর ঘন্টা ফোন না দেখে থাকতে পারে, হয়তো পারে, তবু নুপুরের মন মানল না। তার বিশ্বাস লোকটি ইচ্ছে করেই তার মেসেজ দেখেনি, এড়িয়ে গেল তাকে, যেমনটা আগেও করেছে। মন খারাপ হলে লজ্জাও লাগলো ভীষণ তার। নিজেকে বেহায়ার ঠিক নিম্ন স্তরের মনে হতেই সে বাড়ি ফেরার তাড়া দেখালো। অনিতার দাদি কেউই তাকে ছাড়তে চাচ্ছিল না। দাদি তো নুপুরকে বলেই বসলো, তোমার আব্বার সাথে কথা বলাই দাও বাবু, আমি বলে দিতাছি আজ তুমি থাকবা এইখানে, সকালে আমার দাদা মিয়া আসবো তোমারে। নুপুর শোনেনি সে কথা। সে তৈরি হয়ে বের হচ্ছিল, তখনই তো এলো অর্ণব। আর এখন তার থেকে আসা ধন্যবাদটা আবার নুপুরকে বেহায়া করে তুলছে। বাড়ি ফেরার পর থেকেই ছোট মা মুখ চালাচ্ছেন, এখনো চলছে। জাকির ভাই আজ আবারও একটা বিয়ের প্রস্তাব রেখেছেন, সেই নিয়ে খান খানুর। বাবাও চুপ করাতে পারছে না মানুষটাকে। নুপুর ভেবে পায় না সে কি এমন খায় পরে যার জন্য ছোট মার সংসারে অভাব হবে। এত কেন অপছন্দ করেন তিনি তাকে? সৎমা হলে কি খারাপ আচরণ থাকতে হবে মানুষের চরিত্রে? ঘরের দরজাটা ভেতর থেকে লাগিয়ে নিয়ে পড়ার টেবিলে বসলো। গত কয়েকদিনে অনেক গাফিলতি ছিল পড়াশোনায়, আজ সবটা পুষিয়ে নিবে বলে মনস্থির করেই বই নিয়ে বসলো। খিদে না পেলে সে আজ আর ঘরের বাইরে বের হচ্ছে না। ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেও দৃষ্টি ঝাপসা হয়ে আছে। হাতের মুঠোয় একটা রূপোর আংটি, তার বাবার আংটি। কত তখন বয়স তার 9 নাকি 10। মায়ের তখনও দ্বিতীয় বিয়ে হয়নি, তবে তারা তখন আলাদাই থাকতেন। বাবার সাথে কি নিয়ে এক ঝগড়া হলো, তারপরে মা ব্যাগপত্র গুছিয়ে অনিতার তাকে নিয়ে চলে গেলেন বাবার বাড়ি। অনিতা তখন টুকুর টুকুর করে হাঁটতে শিখেছে। মামা মামি আর নানা নানি তখন অনিতা অর্ণবকে বেশ আদরই করতেন।
প্রথম 1 সপ্তাহ তাদের সেখানে কাটলো প্রচন্ড আদর আহ্লাদে। এরপর একদিন বাবা গেলেন তাদের আনার জন্য। ঠিক সেদিন থেকে শুরু হলো জীবনের বিভীষিকাময়। মা ফিরলেন না বাবার সাথে, তাদের 2 ভাই বোন কেউ দিলেন না। মা কি সব যেন অভিযোগ তুললেন বাবার নামে। তাই সেদিন 2 মামা মিলে মারধর করলেন বাবাকে। চোখের সামনে বাবার অমন দশা অর্ণব শুনতে পারল না। দৌড়ে গেল বাবার কাছে। মা জোর করে তাকে দোতলার ঘরে আটকে রাখলেন। উপায় না পেয়ে অর্ণব জানলা দিয়ে উকি দিতেই দেখলো বাবার কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। ছোট্ট অনিতা তার ছোট ছোট পায়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল বাবার কোলে। নির্দয় তাদের মা রক্তাক্ত বাবার কোল থেকেই টেনে হিঁচড়ে নিয়ে এলো বাবার সেই পুতুল কন্যাকে। সেই ছোট্ট পুতুলটা বাবার আঙ্গুল ছড়িয়ে যে কি কান্না! সেদিনই হয়েছিল অনিতার সাথে বাবার বিচ্ছেদ। রয়ে গিয়েছিল বাবার আঙ্গুলের আংটিখানা ছোট হাতটার মাঝে। বাবা সেদিন অচেতন প্রায়। কোনো মতে নানার বাড়ির গেট বেরিয়ে যাওয়ার পরে ছাড়া পেয়েছিল অর্ণব। আর সে সময় দেখতে পেল মা অনিতার হাতে বাবার আংটিটা দেখতে পেয়ে ছুঁড়ে ফেলেছিল আঙিনার ঘাসের উপর। অর্ণব খুঁজে বের করে যত্নে রেখেছিল সেটা। আজ সেটা চোখে পড়ায় হাতে নিয়ে বসে ভাবছিল পুরনো সেই সময়টার কথা। সেদিনের ঘটনা এখনো তার মনে পড়ে খুব। চোখের জল এবার কার্নিশ ছুঁয়ে টুপ করে পড়ে গেল নিচে। তখনই কানে এলো বোনটার ডাক।